ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা, টানা সপ্তম রাতই ইরানে যুক্তরাষ্ট্রের হামলা। মার্কিন হামলা অব্যাহত থাকলে পূর্ণমাত্রার সামরিক অভিযানের হুঁশিয়ারি ইরানের। জানাজার সময় গাজায় ইসরায়েলি ড্রোন হামলা, নারী শিশুসহ নিহত ১৪। অনশন স্থল থেকে সোনাম ওয়াংচুককে হাসপাতালে নিল দিল্লি পুলিশ। নেতানিয়াহু ক্ষমতায় ফিরলে দেশ ছাড়তে চান ২৩% ইসরায়েলি। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথার দাম $১ কোটি বা বাংলাদেশি টাকায় প্রায় ১২৩ কোটি ১২ লাখ টাকা ঘোষণা করেছে ইরাকের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক। সংগঠনটি জানিয়েছে ট্রাম্পকে হত্যা করতে পারলে অনুদানের অর্থ থেকে এ পুরস্কার দেওয়া হবে। গেল বৃহস্পতিবার এক বিবৃতিতে ট্রাম্পকে অপরাধী আখ্যা দিয়ে গোষ্ঠীটি বলেছে তাদের সদস্য ও সমর্থকদের দেওয়া অর্থে এই পুরস্কার নির্ধারণ করা হয়েছে। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি হোয়াইট হাউসে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদির সঙ্গে বৈঠকে ট্রাম্প ২০২০ সালে ইরানের সাবেক জ্যেষ্ঠ সামরিক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি ও ইরাকের মিলিশিয়া নেতা আবু মাহদি আল মুহান্দিস হত্যায় নিজের ভূমিকার কথা প্রকাশ্যেই স্বীকার করেন। এরপরই ট্রাম্পের মাথার দাম ঘোষণা করে ইরাকের ওই সশস্ত্র গোষ্ঠী। ইরানের বিরুদ্ধে টানা সপ্তম রাতের মতো সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির কেন্দ্রীয় সামরিক কমান্ডের এক বিবৃতির বরাতে শনিবার এ তথ্য জানিয়েছে আল জাজিরা। বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধবিমান, ড্রোন ও যুদ্ধজাহাজ ব্যবহার করে নজরদারি স্থাপনা, সামরিক রসদ সরবরাহ অবকাঠামো, ভূগর্ভস্থ অস্ত্র ভাণ্ডার এবং সামুদ্রিক সক্ষমতাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, প্রেসিডেন্টের নির্দেশনা অনুযায়ী ইরানকে জবাবদিহির আওতায় রাখতে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধও কঠোরভাবে কার্যকর করা হচ্ছে। এছাড়া মধ্যপ্রাচ্যে মোতায়েন ৫০,০০০-এর বেশি মার্কিন সেনাকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। ইরানের জাস্ক কাউন্টির উপকূলীয় বুনজি গ্রামে মার্কিন হামলায় সমুদ্রের পানি লবণমুক্তকরণ কেন্দ্রের একটি পাম্প ও বিদ্যুৎ ট্রান্সফরমার সম্পূর্ণ ধ্বংস হয়েছে। এর ফলে প্রায় ১০,০০০ মানুষের বসবাস থাকা ২০টি গ্রামের সুপেয় পানির সরবরাহ বন্ধ হয়ে গেছে। শনিবার এ তথ্য জানিয়েছেন হরমুজগান পানি ও পয়ঃনিষ্কাশন কোম্পানির প্রধান নির্বাহী আব্দুল হামিদ হামজেহপুর। ইরানের বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে তিনি এ হামলাকে ধারাবাহিক অপরাধ ও সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেন। তার মতে, হামলায় সাগর থেকে পানি উত্তোলনে পাম্পিং স্টেশন এবং পানি লবণমুক্তকরণ কেন্দ্রের গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হওয়ায় পুরো এলাকায় পানি সরবরাহ ব্যবস্থা অচল হয়ে পড়েছে। মার্কিন হামলা অব্যাহত থাকলে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন রেজাই। শনিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে। রেজাই বলেন, ইরান আর শুধু হামলার জবাবে সমপর্যায়ের পাল্টা প্রতিক্রিয়ায় সীমাবদ্ধ থাকবে না এবং কোনো রাজনৈতিক সীমান্তই নিরাপদ থাকবে না। তিনি আরও বলেন, যুদ্ধ চলাকালে আলোচনা নীতি শেষ হয়ে গেছে। তার ভাষ্য, এখন পর্যন্ত ইরানের লক্ষ্য ছিল সংঘাতের বিস্তার নয়, বরং প্রতিরোধ গড়ে তুলে যুদ্ধের ইতি টানা। একই উদ্দেশ্যে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান ও ড্রোন হামলায় নারী ও শিশুসহ অন্তত ১৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুক্রবার মধ্য গাজার নুসেরাত শরণার্থী শিবিরে একটি জানাজার সময় ড্রোন হামলায় ৮ জন প্রাণ হারান। প্রত্যক্ষদর্শীদের মতে, আহমাদ ইয়াসিন মসজিদের বাইরে জানাজার শোভাযাত্রা শুরুর অপেক্ষায় থাকা মানুষের উপর ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। নিহতরা এর আগে ইসরায়েলি হামলায় নিহত এক ফিলিস্তিনি জানাজায় অংশ নিতে সেখানে জড়ো হয়েছিলেন। জ্বালানি সহযোগিতা ও বিনিয়োগের বিনিময়ে পাকিস্তানের সঙ্গে বিস্তৃত প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা করছে কুয়েত। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট ৫টি সূত্রের বরাত দিয়ে শুক্রবার রয়টার্স জানিয়েছে, আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা এ প্রক্রিয়াকে জটিল করে তুলতে পারে। সূত্রগুলোর দাবি, কুয়েত পাকিস্তানের কাছ থেকে সামরিক প্রশিক্ষণ, যৌথ মহড়া, যুদ্ধবিমান, ড্রোন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং বিপুল সংখ্যক সেনা মোতায়েন সহ বিস্তৃত সহযোগিতা চায়। ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে টানা ২১ দিনের অনশনের মধ্যে জলবায়ু কর্মী সোনাম ওয়াংচুককে শনিবার ভোরে সেখান থেকে সরিয়ে হাসপাতালে ভর্তি করেছে দিল্লি পুলিশ। পুলিশ জানিয়েছে, আদালতের নির্দেশ ও চিকিৎসকদের পরামর্শে শারীরিক অবস্থার অবনতির কারণে তাকে জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে ওয়াংচুক অনশন করছিলেন। আন্দোলনকারীদের অভিযোগ, নিট প্রশ্ন ফাঁসের নৈতিক দায়ে শিক্ষামন্ত্রী পদত্যাগ করা উচিত।
ভারতের মহাকাশ অভিযানে নতুন ইতিহাস গড়েছে হায়দ্রাবাদ ভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান স্কাই রুট অ্যারোস্পেস। প্রতিষ্ঠানটির তৈরি বিক্রম-1 ভারতের প্রথম বেসরকারিভাবে নির্মিত কক্ষপথগামী রকেট হিসেবে সফলভাবে মহাকাশে উৎক্ষেপণ হয়েছে। শনিবার শ্রীহরিকোটার উৎক্ষেপণ কেন্দ্র থেকে স্থানীয় সময় দুপুর 12:05:30 রকেটটি উৎক্ষেপণ করা হয়। আগমন নামের এই অভিযানের মাধ্যমে বৈশ্বিক উৎক্ষেপণ বাজারে ভারতের বেসরকারি মহাকাশ খাতের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। ভারতের মহাকাশ কর্মসূচির জনক ডক্টর বিক্রম সারাভাইয়ের নামে নামকরণ করা বিক্রম-1 নিম্ন পৃথিবী কক্ষপথে ক্ষুদ্র উপগ্রহ বহনে সক্ষম। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী নির্বাচনে আবার ক্ষমতায় ফিরলে ইসরায়েলের 23% নাগরিক দেশ ছাড়ার কথা ভাবছেন। শনিবার চ্যানেল 12-এর একটি নতুন জনমত জরিপের বরাতে মিডল-ইস্ট আই এ তথ্য জানিয়েছে। জরিপে দেখা গেছে 68% নাগরিক দেশ ছাড়ার কোনো পরিকল্পনা করছেন না। এছাড়া 67% উত্তরদাতা নেতানিয়াহুর জোট সরকারের নতুন আইনের বিরোধিতা করেছেন। ওই আইনে তাওরাত অধ্যয়নকে বিশেষ মর্যাদা দেয় এবং কট্টর অর্থোডক্স ইহুদিদের বাধ্যতামূলক সামরিক সেবা থেকে কার্যত সুরক্ষা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। তুরস্কের পূর্বাঞ্চলীয় মাল্টিয়া প্রদেশে শনিবার ভোরে 5 মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে ভূকম্পটির উৎপত্তিস্থল ছিল মাল্টিয়ার বাত্তালগাজী জেলা এবং এর গভীরতা ছিল 15.59 কিলোমিটার। ভূকম্পের কম্পন এলাজিক, আদিয়ামান, তুনজেলি ও সান লিউফর সহ আশেপাশের কয়েকটি প্রদেশে অনুভূত হয়। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তুরস্কের পরিবেশ ও নগরায়ন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী মুরাত কুরুম বলেছেন, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং পাওয়া সব তথ্য যাচাই করা হচ্ছে। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের চংকিং প্রদেশের পেংশুই জেলায় ভয়াবহ ভূমিধসে অন্তত 8 জন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনও 34 জন নিখোঁজ রয়েছেন আর জীবিত উদ্ধার করা হয়েছে 18 জনকে। শুক্রবার স্থানীয় সময় সকাল 9:10 এই ভূমিধস ঘটে বলে জানিয়েছেন পেংশুই জেলার প্রশাসনের শীর্ষ নির্বাহী কর্মকর্তা রেন জুজিয়াং। শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ভূমিধসের পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। বর্তমানে প্রায় 800 উদ্ধারকর্মী নিখোঁজদের সন্ধানে কাজ করছেন। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশে বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানু টিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ।